ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটি হচ্ছে টেলোমিয়ার। এটি ক্রোমোজোমের একটি অংশ। ক্লাস 10 এবং ক্লাস 12-এর যারা স্টুডেন্ট, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী বা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকেরই উত্তর দিয়ে দেবো। হোয়াট ইজ টেলোমিয়ার? Telomeres are nucleoprotein structure, nucleoprotein structures and occur at the ends of the chromosome. তাহলে এটা কি রকমের একটা স্ট্রাকচার? এটা হচ্ছে নিউক্লিওপ্রোটিন স্ট্রাকচার এবং এটা কোথায় থাকে? at the end of chromosome. ওকে, তাহলে telomeres are nucleoprotein structure and occurs at the ends of the chromosomes. অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে আমরা কি বলছি? আমরা বলছি টেলোমিয়ার বা টেলোমার্স। যদি আমরা একটা ছবিকে লক্ষ্য করি, যে এই রকম ভাবে একটা ক্রোমোজোমকে যদি আমরা লক্ষ্য করি, হুম, যে এই একটা বাহু যেটাকে আমরা ক্রোমাটিড বলছি, আর এই একটা বাহু একটা ক্রোমাটিড বলছি। এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি সেন্ট্রোমিয়ার সংক্রান্ত। যারা তোমরা সেন্ট্রোমিয়ার ভিডিওটি দেখোনি, দেখে নেবে। এই যে অঞ্চলটা, এটাকে আমরা কি প্রাইমারি কনস্ট্রিকশন বলেছি। ওকে, প্রাইমারি কনস্ট্রিকশন। আর এই যে পয়েন্টটাকে আমরা কি বলছি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের উভয় দিকে যে এই যে একটা আর্ম, এই যে একটা আর্ম, এই আর্মগুলিকে আমরা কি বলছি? ক্রোমোজোম আর্ম, যাকে আমরা ক্রোমাটিড বলি। তাহলে এই যে ক্রোমোজোমের যে এন্ড প্রান্ত, একটা ক্রোমোজোমের যে এন্ড প্রান্ত, এই যে এন্ড প্রান্ত, এই যে এন্ড প্রান্ত, এটাকে আমরা কি বলছি? টেলোমিয়ার্স। ওকে, তার মানে প্রতিটি ক্রোমোজোমের যে প্রান্তদ্বয়, প্রান্তদ্বয়কে আমরা কি বলছি? টেলোমিয়ার্স। এই অংশের বিশেষ পোলারিটির জন্য একটি ক্রোমোজোম অপর ক্রোমোজোমের সাথে যুক্ত হয় না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অংশ। এই একটা ক্রোমোজোমের এন্ড আর একটা ক্রোমোজোমের এন্ড, এরা কিন্তু কখনোই একে অপরের সঙ্গে এন্ড যুক্ত হয় না। কেন হয় না? এই টেলোমিয়ারের জন্য। টেলোমিয়ারের যে কি রয়েছে না, একটা নিজস্বতা আছে। সেই নিজস্বতার জন্যই কিন্তু টেলোমিয়ার একটা ক্রোমোজোমের শেষ প্রান্তকে অপর ক্রোমোজোমের শেষ প্রান্তকে কখনোই জুড়তে দেয় না। অর্থাৎ টেলোমিয়ার ক্রোমোজোমকে একটা বিশেষ স্থায়িত্ব প্রদান করে ও এর জন্য ক্রোমোজোমকে প্রান্তগুলি জুড়ে যায় না। তাহলে এই ক্রোমোজোমের প্রান্তগুলিকে কখনোই জুড়ে যায় না, বা অপর প্রান্তের সঙ্গে আরেক ক্রোমোজোমের প্রান্তকে জুড়তে দেয় না। কি কারণে দেয় না বা কোন প্রপার্টিজ এর জন্য হয় এই বিষয়টি, মানে কোন ধর্মের জন্য টেলোমিয়ারে, সেটা আমরা একটু পরে ডিসকাস করছি। টেলোমিয়ার অঞ্চলে ডিএনএ অণুর রিপিটেটিভ সিকোয়েন্স লক্ষ্য করা যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। আমি যখন ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ তারপর ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বা এই সংক্রান্ত যখন ভিডিওগুলি পোস্ট করব, তারপরে বায়োটেকনোলজির, সেখানে আমরা এই শব্দটি বারংবার আমরা ইউজ করব বা পাবো, রিপিটেটিভ সিকোয়েন্স। কেমন রিপিটেটিভ সিকোয়েন্স? তাহলে টেলোমিয়ার অঞ্চলে ডিএনএ রিপিটেটিভ সিকোয়েন্স লক্ষ্য করা যায়। রিপিটেটিভ সিকোয়েন্সকে আমি একটু পরে বলছি। ওকে, টেলোমিয়ার অঞ্চলে ডিএনএ অণুর মধ্যে আমরা কি দেখতে পাই? রিপিটেটিভ সিকোয়েন্স। যেমন মানুষের টেলোমিয়ারে এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড, এটা হচ্ছে 5 প্রাইম এন্ড। তাহলে অপর দিকে এটা কি হবে? এটা হবে 3 প্রাইম এন্ড, আর এটা হবে কি? 5 প্রাইম এন্ড। ওকে, যদি আমরা 5 প্রাইম টু 3 প্রাইমকে দেখি, তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি জি 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 এ টি টি, এটা হচ্ছে একটা সিকোয়েন্স। আবার যদি এদিক থেকে লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এ এ টি সি সি সি। আমরা জানি এ টি এর এগেনস্টে কি থাকবে? এ। আবার এই টি এ এর এগেনস্টে টি, জি এর এগেনস্টে সি, সি সি। তাহলে এই যে আমরা একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি 5 প্রাইমে জি জি জি, মানে কি একাধিক জি রয়েছে, একাধিক জি রয়েছে। এটাকে আমরা কি বলছি? রিপিটেটিভ সিকোয়েন্স। ওকে, হোয়াট ইজ রিপিটেটিভ সিকোয়েন্স? এবার একটু বলি, মন দিয়ে শোনো। হোয়াট ইজ রিপিটেটিভ সিকোয়েন্স? A repetitive sequence is
a type of sequence, a repetitive sequence is a type of sequence, এক ধরনের সিকোয়েন্স যেখানে কি হচ্ছে একই রকমের বেস কি রয়েছে না পরপর পরপর রয়েছে। দেখো এই যে টেলোমিয়ার অঞ্চলে ডিএনএ যে রিপিটেটিভ সিকোয়েন্স হচ্ছে 5' এন্ডে আমরা কি পাচ্ছি জি জি জি। আবার আমরা যদি এদিক থেকে নিচেরটাকে লক্ষ্য করি তাহলে আমরা কি পাচ্ছি 5' টু 3' এ এ টি সি সি সি। তাহলে হোয়াট ইজ রিপিটেটিভ সিকোয়েন্স? এ tandem repeat is found in telomeres structures at the end of chromosome. Telomeres are primarily made of the repeating sequence যেটা একটু আগেই তোমাদেরকে বললাম কি TTA GGG. These repeats folds into one another, creating a special structure that help protect the ends of our chromosome from firing. তাহলে এই যে রিপিট হচ্ছে এই রিপিট এই সিকোয়েন্সটাকে আমরা কি বলছি রিপিটেটিভ সিকোয়েন্স। এবং এটা কত হতে পারে? মানুষের টেলোমিয়ারের ক্ষেত্রে দেখা গেছে প্রায় 500 থেকে 3000 বার হতে পারে। তাহলে এই যে রিপিটেটিভ সিকোয়েন্স এই সিকোয়েন্সটা কত হতে পারে? 500 থেকে 3000 বার হতে পারে। ওকে, আমরা এবার পরের স্লাইডে যাই। পরের স্লাইডটাতে আমরা কি লক্ষ্য করছি? পরের স্লাইডটাতে আমরা লক্ষ্য করছি টেলোমিয়ারের সাপেক্ষে মেটাফেজ ক্রোমোজোম। টেলোমিয়ারের সাপেক্ষে মেটাফেজ ক্রোমোজোম। ওকে, দেখতেই পাচ্ছ এটা একটা ক্রোমোজোমের ছবি। আমি একটা এখানে ক্রোমোজোমের ছবি এঁকেছি এটাকে তোমাদের বোঝানোর জন্য কি না টেলোমিয়ারের সাপেক্ষে মেটাফেজ ক্রোমোজোম। মেটাফেজ ক্রোমোজোম আমরা পরিষ্কার মেটাফেজে দেখতে পাই যে ক্রোমোজোমটাকে যা সুস্পষ্ট আকৃতি আমরা দেখতে পাই মাইক্রোস্কোপে। এই যে মেটাফেজ ক্রোমোজোম সেই মেটাফেজ ক্রোমোজোমকে আমরা দেখছি কার সাপেক্ষে? টেলোমিয়ারের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এই যে অঞ্চলটা এই বাহু আর এই বাহু এই আর্ম আর এই আর্ম যে অঞ্চলটাতে যুক্ত হয়েছে যেটা একটু আগে তোমাদেরকে বললাম এই যে অঞ্চলটাতে যুক্ত হয়েছে এইটাকে আমরা কি বলছি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার নিয়ে একটা বিস্তর ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা যারা দেখোনি দেখে নেবে। এবং এই যে দেখো এই যে একটা বর্ডার এরিয়া একটা মেরুন কালার একটা বর্ডার এরিয়ায় করেছি, এখানেও একটা করেছি, মানে এই যে এরিয়াটা কেমন এই যে পুরো এরিয়াটা এই এরিয়াটাকে আমরা কি বলছি? মানুষের টেলোমেরিক ডিএনএ পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে কি? যেটাকে বলা হয় রিপিটেটিভ সিকোয়েন্স। ওকে, কি করা আছে দেখো এখানে টি টি এ জি 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 কি আছে টি টি এ জি জি জি। এটা কিন্তু একদম স্পেসিফিক, বারবার বলছি এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এটাকে আমরা কি বলছি? 3' বলছি। আর এই দিকটাকে আমরা কি বলছি? এই দিকটাকে আমরা বলছি 5' দিয়ে দেখো ব্যাকেটে কি লেখা আছে? হোল্ড এন। মানে এই যে জিটা এটা কত? ওই যে একটু আগে বললাম 500 থেকে 3000 পর্যন্ত বা রিপিটস হতে পারে। 500 থেকে 3000 বার রিপিটস হতে পারে। ওকে, বেশ। নেক্সট কোন অঞ্চলটাকে? তাহলে এই যে প্রান্ত এই যে অঞ্চলটা এই একদম অঞ্চলটাকে আমরা কি বলছি? টেলোমেরিক এরিয়া বা টেলোমেরিক রিজিয়ন এইটাকে। ঠিক তারপরের যে অঞ্চলটা তাকে আমরা কি বলছি? সাব টেলোমেরিক এরিয়া বা সাব টেলোমেরিক অঞ্চল। তাহলে আমরা এই যে একটা ক্রোমোজোম দেখছি এই ক্রোমোজোমের এই যে প্রান্ত এই প্রান্তটাকে আমরা কি বলছি? টেলোমেরিক এরিয়া বা টেলোমেরিক রিজিয়ন বা টেলোমিয়ার্স। ওকে, বেশ। আমরা এবার নেক্সট যে ভিডিও এই যে নেক্সট যে স্লাইডটাই ভিডিওর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। বিশেষ করে তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমরা এইটাকে ভালো করে লক্ষ্য করো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা করবে। কি লেখা রয়েছে? এছাড়া 12 পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট লেখা রয়েছে কি? হ্যাফ্লিক্স লিমিট। হ্যাফ্লিক্স লিমিট, হোয়াট ইজ হ্যাফ্লিক্স লিমিট? The Hayflick limit is the limit on cell replication imposed by the shortening of telomeres with each division. তাহলে এইখানে খুব ইম্পর্টেন্ট, shortening of telomeres with each divisions. This end stage is known as cellular senescence.
the Hayflick's limit has been found to correlate with the length of telomeric region at the end of chromosome. খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। যদি আমরা লক্ষ্য করি এই টেলোমিয়ারকে আবার কি বলা হয় জানো? এই টেলোমিয়ারকে বলা হয় আণবিক ঘড়ি। আণবিক ঘড়ি বলা হয়। কেন বলা হয় একটু বলছি, মন দিয়ে শোনো প্রত্যেকে। কোনো কোষ সাধারণত 50 বার বিভাজিত হতে পারে। কোনো একটি কোষ সাধারণত 50 বার বিভাজিত হতে পারে। তাহলে কতবার বললাম? একটা কোষ সাধারণত 50 বার বিভাজিত হতে পারে। যখন একবার করে বিভাজিত হচ্ছে, মানে প্রত্যেক বিভাজনেই টেলোমিয়ারের কিছু অংশের ক্ষয় হয়। তাহলে কোনো কোষ সাধারণত 50 বার বিভাজিত হতে পারে এবং প্রত্যেক বিভাজনে টেলোমিয়ারের কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হয় এবং শেষ এমন ভাবে ক্ষয়প্রাপ্ত হয় যে কোষ আর বিভাজিত হতে পারে না। তাহলে এই যে একটু আগে বলা হলো যে ইচ ডিভিশনে, প্রত্যেকবার ডিভিশনে টেলোমিয়ার্সের কি হচ্ছে? শর্টেনিং হচ্ছে। শর্টেনিং হচ্ছে মানে কি? ক্ষয়প্রাপ্ত হচ্ছে। একবার করে সেল ডিভিশন হচ্ছে, টেলোমিয়ার তার শেষ প্রান্ত বা টেলোমিয়ারের কিছু অংশ কি হচ্ছে? ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে। এই রকম ভাবে এমন একটা অবস্থান আসে শেষের দিকে বা শেষে এমন একটা ক্ষয়প্রাপ্ত হয় যে কোষ আর বিভাজিত হতে পারে না। কোষ আর বিভাজিত হতে পারে না। সেইটাকে আমরা কি বলছি? সেলুলার সেনেসেন্স। দিস এন্ড স্টেজ ইজ নোন অ্যাজ সেলুলার সেনেসেন্স, মানে যখন আর কোষ বিভাজিত হতে পারছে না। তাহলে প্রত্যেকবার বিভাজনে টেলোমিয়ারের কিছু না কিছু ক্ষয় হচ্ছে। তাহলে শেষে এমন ভাবে ক্ষয়প্রাপ্ত হয় যে কোষ আর বিভাজিত হয় না। ক্রোমোজোমের এমন সর্বশেষ অংশ যার পর কোষ আর বিভাজিত হতে পারে না, বা আমরা বলতে পারি টেলোমিয়ার এমন ভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে যে আর ক্ষয়প্রাপ্ত হওয়ার কিছু নেই। তার মানে আর কোষ বিভাজন হচ্ছে না, কোষটা সেনেসেন্স পর্যায়ে চলে গেছে, মানে কোষের আর বিভাজন হওয়ার ক্ষমতা নেই বা কোষ আর বিভাজিত হয় না। ক্রোমোজোম এমন সর্বশেষ অংশ, ক্রোমোজোমের এমন সর্বশেষ একটি অংশ যার পর কোষ আর বিভাজিত হতে পারছে না। সেই যে ঘটনা বা এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা কি বলছি? হ্যাফলিক্স লিমিট। তাহলে হ্যাফলিক্স লিমিটটা কি? হ্যাফলিক্স লিমিট, the Hayflick's limit is the limit on cell replications। মানে সেল রেপ্লিকেশন মানে কি? কোষ বিভাজন। কেমন? এখানে সেল রেপ্লিকেশন মানে কোষ বিভাজনকে বোঝানো হয়েছে। imposed by the shortening of telomeres with each division. This end stage is known as cellular senescence. The Hayflick's limit has been found to correlate with the length of the telomeric region at the end of chromosome. ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের তোমাদের উত্তর দিয়ে দেব। এই যে লাস্ট স্লাইডটা দেখতে পাচ্ছি আজকে যেটা আলোচ্য বিষয়, সেই বিষয়ের লাস্ট যেটা স্লাইড সেটা হচ্ছে কি? টেলোমিয়ারের বৈশিষ্ট্য বা টেলোমিয়ার বৈশিষ্ট্য বা টেলোমেরিক ক্যারেক্টার্স। ওকে, টেলোমিয়ার বৈশিষ্ট্য কি লেখা আছে প্রথমে? দুটি ক্রোমোজোমকে প্রান্ত বরাবর জুড়ে যেতে বাধা দেয়। তাহলে দুটি ক্রোমোজোমের যে এন্ড প্রান্ত, আমি একটু আগে বললাম এন্ড পার্ট, এন্ড পার্টটাকে, মানে এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এদের এন্ড পার্টগুলিকে কিন্তু কখনো জুড়তে দেয় না। এই জুড়তে না দেওয়ার পিছনে কারণটা একটু আগে কি বললাম? আমি একটু আগেই বললাম কি? রিপিটেটিভ সিকোয়েন্সের জন্য। এটা কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট, টেলোমিয়ার বলতে পারে কোষের বয়স কত। একটা টেলোমিয়ার বলে দিতে পারে কোষের বয়স কত, কারণ কোষের বয়স বাড়ার সাথে সাথে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। একটু আগেই বললাম যে একটা কোষ, যেটা আমরা হ্যাফলিক্স লিমিটের ক্ষেত্রে আলোচনা করলাম, 50 বার বিভাজিত হতে পারে। প্রত্যেকবার যখন বিভাজিত হবে টেলোমিয়ারের কিছু না অংশের কিছু কিছু অংশের ক্ষয়প্রাপ্তি হবে, শেষে এমন ভাবে ক্ষয়প্রাপ্ত হয় যে কোষ আর বিভাজিত হতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি? টেলোমিয়ার বলে দিতে পারে কোষের বয়স কত, কারণ
কোষের বয়স বাড়ার সাথে সাথে টেলোমিয়ারের দৈর্ঘ্য কি হয়, কমে যায় বা কমতে থাকে। নেক্সট, তৃতীয় যে বৈশিষ্ট্যটা আমরা দেখছি, তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। নেক্সট, এখানে কোনো কার্যকরী জিন থাকে না, মানে এখানকার যে ক্রোমাটিন ফাইবার সেটা হচ্ছে কি হেটেরোক্রোমাটিন, এটা মনে রাখবে। আমি পরবর্তী ক্ষেত্রে ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন সম্পর্কে বিস্তর একটি ভিডিও পোস্ট করব। এখানে যে ক্রোমাটিনটা রয়েছে সেটা হচ্ছে কি হেটেরোক্রোমাটিন প্রকৃতির। নেক্সট, টেলোমিয়ার সাধারণত কয়েক হাজার বা কয়েকশো পুনরাবৃত্তি সজ্জা থাকে। তাহলে একটু আগেই আমি বললাম রিপিটেটিভ সিকোয়েন্সের কথা, সেই রিপিটেটিভ সিকোয়েন্সের কত থাকতে পারে একটু আগেই আমি বলেছি, কত থাকতে পারে, 500 থেকে শুরু করে 3000 হতে পারে, 500 থেকে শুরু করে 3000 বা রিপিটেটিভ সিকোয়েন্স থাকতে পারে। কেমন, আমরা একটু আগেই বললাম 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডের একটা সিকোয়েন্সের কথা বলেছি, সেখানে এই যে দেখতে পাচ্ছি আমরা 5 প্রাইম টু 3 প্রাইমের সিকোয়েন্স জি 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 এ টি টি, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা হতে পারে কত, 500 থেকে 3000 বার হতে পারে। তাই এখানে কি বলা হলো, টেলোমিয়ার সাধারণত কয়েক হাজার বা কয়েকশো পুনরাবৃত্তি সজ্জা থাকে। যা, এখানে একটু স্পেলিংটা ভুল আছে, এটা হবে না আর এটাও হবে না, এটা হবে যা হবে, ঠিক আছে, যা প্রজাতি নির্দিষ্ট, অর্থাৎ এক এক প্রজাতির ক্ষেত্রে রিপিটেটিভ সিকোয়েন্স এক এক রকমের হয়। এমন নয় যে বিভিন্ন প্রজাতির রিপিটেটিভ সিকোয়েন্স এক হবে। যেমন মানুষের ক্ষেত্রে এটি হলো কি 5 প্রাইম টু 3 প্রাইম জি 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 এ টি টি, বারবার কিন্তু বলছি এই যে রিপিটেটিভ সিকোয়েন্স, এই রিপিটেটিভ সিকোয়েন্স দেখে কিন্তু আমরা স্পিসিস আইডেন্টিফাই করতে পারি। কারণ টেলোমিয়ার সাধারণত কয়েক হাজার বা কয়েকশো পুনরাবৃত্তি সজ্জা থাকে, যা প্রজাতি নির্দিষ্ট। এটি হচ্ছে মানুষের ক্ষেত্রে যে সিকোয়েন্সটা আমি প্রথম থেকেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তাহলে আজকে এই বিষয়টুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেব।